বাবা সেই সেই যে ছোটবেলায় একটা ঘটনা ছিল, আমি শুনেছিলাম যে তুমি ট্রেনে করে টিকিট না কেটে গিয়েছিলে, দিয়ে টিকিট কালেক্টর এসেছিল, তুমি ট্রেন থেকে লাফ দিয়েছিলে, সেরকম একটা গল্প শুনেছিলাম, সেটা সম্বন্ধে একটু বলো। আমি তখন কৃষ্ণনগর কলেজে পড়তাম, মামার বাড়িতে থাকতাম। ওই 15 দিন 1 মাস অন্তর বাড়ি আসতাম। তা তখন অর্থনৈতিক সংকট চলছিল, আর একটা ধারণা ছিল ছাত্রদের টিকিট লাগে না। তা সেই হিসাবে কৃষ্ণনগর স্টেশন থেকে আপ লালগোলায় চড়ে বেতডরি আসার কথা। তা বিনা টিকিটেই উঠে পড়লাম। উঠে পড়ার পরে ধুবুলিয়া স্টেশনে যখন আসি, তখন ওই চেকার উঠলো আর কি সেই ট্রেনে, দিয়ে বললো, খোকা একটু ভেতরে চলো। আমি দেখলাম যে সর্বনাশ, এই চেকার যদি ধরে তাহলে তো অনেক ফাইন করে দেবে বা বহরমপুরে চালান করে দেবে। দিয়ে আমি বললাম, ঠিক আছে আপনি চলুন, আমি এখানেই দাঁড়িয়েছি। দিয়ে চেকার ভেতরে গেল, আর আমি ট্রেন তখন চলতে শুরু করেছি। আমি এটা জানতাম যে ট্রেন যেদিকে যাবে সেই দিকে লাফ মারলে কোনো ক্ষতি হয় না। তা আমি সেই হিসেবে লাফ মারলাম। ট্রেন তখন মোটামুটি গতি নিয়েছে। লাফ মারলাম, এসে প্ল্যাটফর্মে পড়লাম। পড়ে মাথায় একটু লাগলো, তা সত্ত্বেও ধুবুলিয়া ক্যাম্প তখন ছিল, ধুবুলিয়া ক্যাম্পের দিকে ছুট দিলাম। তারপরে মনে হলো যে মাথায় তো লাগলো, মাথায় লাগলে ওই অনেক সময় ব্রেন টেনের ক্ষতি হয়। তো আমি ব্রেন টেনের ক্ষতি হয়েছে কিনা জানবার জন্যে দু একটা পরিচিত বা মুখস্থ কবিতা আওড়াতে লাগলাম। তা দেখলাম যে বেশ মনে আছে। তখন ভাবলাম যে না, মাথায় কিছু হয়নি। তখন ধুবুলিয়া ক্যাম্পের দিকে গিয়ে বাঁ দিকের একটা রাস্তা, বেশ খানিক গিয়ে বাঁ দিকের একটা রাস্তা জিজ্ঞেস করলাম একটা লোককে, বললো এটা মুরুগাছা চলে গিয়েছে। দিয়ে দেখলাম যে ভালো, তাহলে মুরুগাছা স্টেশনে যাই। তাই মুরুগাছা গিয়ে স্টেশনে গিয়ে পরের ট্রেন ধরবো বলে তখন আর সাহস হলো না যে বিনা টিকিটে যাই। তখন ওই 4 আনা দিয়ে একটা, 4 আনা বা আরো কম, যাই হোক, দিয়ে একটা টিকিট কাটলাম, কেটে বেতডরি পৌঁছলাম। নমস্কার, আমি তুষার চ্যাটার্জি। আমি যে অনুষ্ঠানটা শুরু করেছি বন্ধুদের নিয়ে, স্কুল জীবনের বন্ধুদের জীবনের নানা গল্প নিয়ে, সেখানে যে স্কুলটাকে কেন্দ্র করে আমাদের এই বন্ধুত্ব, তা হলো বেথররি জেসিএম হাই স্কুল। সেখানে আমি বন্ধুদের এক এক করে ডাকি, তাদের জীবনের নানা গল্পগুলো শুনি, যে গল্পগুলো হয়তো আমাদের ব্যক্তিগত আড্ডায়, বন্ধুদের আড্ডায় উঠে আসে না, তারাও বলে না, আমরাও শুনতে চাই না, সেই রকম বিভিন্ন গল্প এখানে হয়। তাদের জীবনের বিভিন্ন অজানা গল্পগুলো আমরা শুনতে পাই। কিন্তু আজকের আড্ডাটা অন্যরকম। আজকে যে মানুষটিকে আমি নিয়ে এসেছি, তার সমস্ত জীবনটাই জেসিএম কেন্দ্রিক। তার পিতা খুব অল্প সময়ের জন্য জেসিএম এর শিক্ষক ছিলেন, জ্যাঠামশাই দীর্ঘ সময় জেসিএম এর শিক্ষক ছিলেন, তিনি নিজে জেসিএম এর ছাত্র ছিলেন। প্রায় দীর্ঘ 39-39 বছর তিনি জেসিএম এর শিক্ষকতা করেছেন। তার 2 পুত্র, 2 পুত্রবধূ, 2 নাতি নাতনি জেসিএম এর ছাত্র ছাত্রী, এবং সামনের বছরই আরেক নাতনি জেসিএম এ ভর্তি হবে খুব সম্ভবত। তা সেই রকম একটা পরিবারের মানুষ, পরিবারটাই পুরো জেসিএম কেন্দ্রিক, যিনি একাধারে আমার শিক্ষক,
সেই সঙ্গে আমার পিতাও বটে, মাননীয় সন্তোষ কুমার চট্টোপাধ্যায় মহাশয়। আজকে শুনে নেব আমার বাবার কাছ থেকে তার জীবনের বিভিন্ন গল্প, বিভিন্ন অজানা কাহিনী, যেটা হয়তো আমি অনেকটাই জানি, আপনারা জানেন না, সেটা এই গল্পের মাধ্যমে উঠে আসবে। তোমার জন্মস্থান কোথায়? বাগুন্ডা তো না? বাগুন্ডা। 1942 সাল। 1942 হবে বাংলা হিসেবে, তবে আমার সার্টিফিকেটের এজে 1943, ফার্স্ট ডে অফ মার্চ আচ্ছা। 1943। হ্যাঁ। এই তারপরে যে বাগুন্ডাতেই তোমার ছোটবেলাটা, একদম ছোটবেলাটা। হ্যাঁ, বাগুন্ডাতেই আমাদের, যদিও কাশিয়াডাঙ্গাতেও বাড়ি আছে, ছিল। সেখানে মেজো জ্যাঠামশাইয়ের এবং বড় জ্যাঠামশাইয়ের ফ্যামিলি ওখানে থাকতেন। তা তাদের ছেলে মেয়েরা সব ওইখান থেকেই পড়াশোনা। আর কিন্তু আমার বাবা আর আমার ছোট কাকা এটা বাগুন্ডাতেই থাকতাম, যেহেতু এবং আমার ঠাকুরদাও বাগুন্ডায় থাকতেন, যেহেতু আমাদের চাষবাস জমি জমা সবই বাগুন্ডাতে। তোমার তাহলে স্কুলটা বাগুন্ডা স্কুল তো, প্রাথমিক স্কুলটা বাগুন্ডা? বাগুন্ডা প্রথমে বাগুন্ডায় আমি যখন আমার যখন 6.5 বছর বয়স, তখন আমার বাবা মারা যান। তা বাবার কাছে প্রথম শিক্ষা, এবং আমার মনে আছে যে এ হর্স অ্যান্ড এ লেম ম্যান, এই পর্যন্ত বাবার কাছে আমি পড়েছিলাম। এবং বাবা খুব পড়াশোনার ব্যাপারে খুব স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক ছিলেন। তা 6.5 বছর বয়সে বাবাকে হারিয়ে আমি ওই কিছুদিন আমার পড়াশোনা একটু গ্যাপ ছিল। তারপরে বাগুন্ডা তখন প্রাইমারি স্কুল হয়নি। আচ্ছা। ওই চিচুরিয়া ছিল প্রাইমারি স্কুল। ওই শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় হেডমাস্টার মশাই ছিলেন, এছাড়াও আরো টিচার ছিলেন। সেখানে আমি ক্লাস 3-তে ভাদ্র মাসে ভর্তি হয়। আচ্ছা। এবং অ্যানুয়াল পরীক্ষায় সেকেন্ড হই। ওই তারপরে ক্লাস 4-এও কিছুদিন পড়াশোনা করেছিলাম চিচুরে। তারপরে বাগুন্ডা স্কুল হওয়ার পরে বাগুন্ডার আমার বন্ধু বান্ধব যারা, বা ছোটবেলাকার বন্ধু বান্ধব, তারা একদিন চিচুরে গিয়ে হাজির দিয়ে আমার সেই জোর করে আমাকে ওখান থেকে, ওই স্কুল থেকে নিয়ে এলো বাগুন্ডায়। বাগুন্ডা বললো চল বাগুন্ডায় পড়াশোনা করবি। আবার চিচুরে কেন, বাগুন্ডা স্কুল হয়ে গিয়েছে। দিয়ে তখন সেই থেকে বাগুন্ডাতেই পড়াশোনা। ক্লাস 4-এ বেশিরভাগ সময়ই আমি বাগুন্ডাতেই। বাগুন্ডাতে বেশিরভাগ আমার ছোট কাকা সেখানকার হেড টিচার ছিলেন, এবং তার অধীনে আমি ওই ক্লাস 4-এর পড়াশোনা করেছি। তারপরে 5ম শ্রেণীতে JCM-এ ভর্তি হয়। হ্যাঁ, JCM-এ ভর্তি হয়। কিন্তু তার আগে একটা কথাটা একটু বলি, তুমি যখন, দাদু যখন মারা যান তখন তোমার বয়স 6.5 বছর। আমি যতটুকু জানি তখন কাকার বয়স মানে 1.5 বছর, আর জেঠুর বয়স মানে 13 বছর। এই সময় 13 বছর এরকমই মোটামুটি, ওই 12 বছর। 12 বছর। তা সেই সময়টা তো একটা সাংসারিক প্রচন্ড একটা কষ্ট ছিল আর কি। ঠাকমা একা, তোমরা 3 ভাই, 2 পিসিমা ছিলেন মনে হয়। বড় পিসিমা তখন বিয়ে হয়েছিল, বড়দের বিয়ে হয়েছিল, ছোট পিসিমার বিয়ে হয়নি তখন। মেজু আর ছোট বিয়ে হয়নি। সেই সময়টায় মানে কিভাবে চলতো আর কি সংসারটা? মানে মানে রোজগার তো সেভাবে কিছু ছিল না তখন। ভগবানের কৃপায় আমাদের জমি জমা বেশ খানিকটা ছিল, এবং সেইগুলোই ভাগে দিয়ে যা পাওয়া যেত তাই দিয়ে সংসার চলতো আর। না, জমি জমাটা দেখাশোনা কে করতো তাহলে?
জমি জমা ভাগে, সবটাই ভাগে। ভাগে ছিল সবটাই। হ্যাঁ, তখন কারণ যেটুকু চাষ তো সেই করার বয়সটা হয়নি। না, হুম, ওই ফসল উঠলে তারাই ডাকতো, দিয়ে সেখানে গিয়ে অর্ধেক ভাগ, অর্ধেক ভাগই পাওয়া যেত। হুম, তারপরে সেই থেকে আমাদের ওই এমনি খাদ্যের চিন্তা ছিল না, কিন্তু পয়সার অভাব ছিল হুম। ছোট থেকে। তারপরে জেসিএম এ ভর্তি হলো। তুমি যখন জেসিএম এ ভর্তি হলো তখন হেডমাস্টার মশাই কে ছিলেন? তুমি ওই করুণা করুণাময় ভট্টাচার্য হুম, মশাই ছিলেন হেডমাস্টার। পরে তিনি বাদগুলা ইউনাইটেড স্কুলে যান যখন, তারপরে রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন। এবং তিনি আমাকে খুবই, যেহেতু আমার বাবাকে খুব পছন্দ করতেন, সেহেতু আমার বাবার মৃত্যুর পর আমার দিকে তার খুব খেয়াল ছিল, এবং আমার পড়াশোনার ব্যাপারেও তার কাছ থেকে সব দিক থেকে সাহায্য পেয়েছি। হুম। এমনি তখন জেসিএম এর বিল্ডিংটা কেমন ছিল? খুব ছোট, মানে জেসিমে বিল্ডিং এ 6টা ক্লাস ঘর ছিল, আর সেকশন একটা, ক্লাস 5-এও সেকশন একটাই ছিল, আর হেডমাস্টার মশাই ঘর এবং করণিকদের ঘর দুটো ছোট ছোট ঘর ছিল। তখন কত দূর পড়াশোনা হতো, মানে ক্লাস 8 পর্যন্ত নাকি না, মাধ্যমিক 10 মাধ্যমিক পর্যন্তই ছিল তুমি পরীক্ষা যখন ভর্তি ছিল। হয়েছিলে? এবং ওই তুমি তারপরে ওখান থেকে তখন কি আইএ ছিল নাকি এমনি এরকম মাধ্যমিক? না, তখন মাধ্যমিক ওই ক্লাস 10 অবধি পড়ে মাধ্যমিক পরীক্ষা হতো, আর তারপরে কলেজে গিয়ে আইএ আইএ 2 বছর, বিএ 2 বছর, এইভাবে পড়াশোনা হয়। সেই সময় বন্ধু বান্ধব তোমার যারা ছিল আর কি, তাদের মধ্যে কেউ কারো বন্ধু মানে বান্ধবদের মধ্যে এখন আহ, বিশেষ করে কাসেম আলী বিশ্বাস, যে আমার সঙ্গে পড়াশোনাও করেছে, আবার একসঙ্গে শিক্ষকতাও করেছি। আর বিভূতি মজুমদার, আহ, তার সঙ্গে ওই মাধ্যমিক পর্যন্তই পড়াশোনা করেছি, হুম, তারপরে সে অন্যত্র পড়াশোনা করেছে। হুম। আর আমি যতটুকু জানি কাশিম বাবু তখন ফার্স্ট হতেন মনে হয় ক্লাসে নাকি, হ্যাঁ, আর তুমি মনে হয় সেকেন্ড হতে। কাসেম ফার্স্ট হতো না, আমি সেকেন্ড হতাম না। তার কারণ আমার ক্লাস 7 পর্যন্ত রেজাল্ট খুবই ভালো ছিল, কিন্তু ক্লাস 8-এ 6 মাস আমি ওই ম্যালেরিয়া আর কালাজ্বর, হুম, এটি না, টাইফয়েড এবং কালাজ্বর, হুম, এতেই ভুগেছিলাম। যে বৈশাখ মাসের সংক্রান্তির দিন স্কুলে গিয়েছিলাম, আবার স্কুলে গেলাম ওই পুজোর ছুটির পরে, হ্যাঁ, তার মানে অ্যানুয়াল পরীক্ষার পরে, আগে। তার জন্যে আমার পড়াশোনা খুব ক্ষতি হয়ে গিয়েছিল। তখন তখন 8-এ বিভিন্ন রকম অঙ্ক আহ, শুরু হতো, বিজ্ঞানও শুরু হতো, তার ফলে ওই রেজাল্ট, তার পরবর্তীকালে রেজাল্ট খুব একটা ভালো হয়নি, এবং টাইফয়েডের জন্য ব্রেনেও মনে হয় অ্যাফেক্ট করেছিল, যেটা আইএ পর্যন্ত ছিল। আইএর সেকেন্ড ইয়ারে গিয়ে এই ব্রেনের ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল, তখন সব কিছুই বুঝতাম, এবং পরবর্তীকালে ভালো রেজাল্টই হয়েছে। হুম। তোমার মানে সেই সময় পড়াশোনার সাথে মাস্টারমশাই তো খুব মারতেন তো না? এখন যেমন মারটা উঠেই গিয়েছে, আমাদের হ্যাঁ, সময় মারা তখন ছিল। ওই বিষ্ণুবাবুর, আহ, আমাদের বিষ্ণুচরণ চক্রবর্তী মশাই, তিনি অঙ্কের টিচার ছিলেন, আবার ভূগোলের টিচারও ছিলেন। তার হাতে সবসময় একটা লম্বা লাঠি থাকে, হুম, আর তাই দেখি তিনি অত মারতেন না,
কিন্তু তাই দেখি আমাদের বেশ ভয় লাগতো। তো আর শম্ভুচরণ ঘোষ, শ্রদ্ধেয় শম্ভুচরণ ঘোষ, তিনি আমাদের 6 অঙ্ক নিতেন। একটা মজার ঘটনা, সেটা হচ্ছে যে আমি যখন 6 মানে সেই সময় আর কি, সেই সময় ওই প্রতি শনিবারে একটা উইকলি পরীক্ষা হতো এবং বিভিন্ন সাবজেক্ট। তা একবার অঙ্ক পরীক্ষা না দিয়ে, শনিবারের অঙ্ক পরীক্ষা না দিয়ে বড় দোল দেখতে গিয়েছি চিচুড়িয়া বন্ধু বান্ধবদের সঙ্গে। তা সেই যখন সেই উইকলি এক্সামিনেশনের খাতাগুলো দিচ্ছেন, তখন শম্ভুবাবু আমাকে ভালোই চিনতেন এবং আমি মোটামুটি অঙ্কে খারাপ ছিলাম না। তা তিনি জিজ্ঞেস করলেন, চাটুর্যে তোমার খাতা কই? তা আমি তখন ছোট, ওই ভালোভাবেই সত্য কথাই বললাম, স্যার আমি পরীক্ষা দিতে পারিনি। কেন? না, বড় দোল দেখতে গিয়েছিলাম। ও, বড় দোল দেখতে গিয়েছিলে বলে তার মারার একটা কায়দা ছিল। ওই সম্মুখের চুলটা টেনে ধরে ডাউন করে ওই পিঠে ডাস্টারের বাড়ি। তা সে আমার ভাগ্যে সেই 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 শাস্তি পেয়েছিলাম। পরবর্তীকালে যখন শিক্ষকতা আমাদের 50 বছর পূর্তিতে ওই প্রদীপ বিশ্বাস, যিনি হাইকোর্টের জজ ছিলেন, আমার ক্লাসমেট। তা আমি প্রদীপ এই ছিল। তা প্রদীপকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার শম্ভুবাবু শাস্তির কথা মনে আছে? বলে, মনে থাকবে না, সে আমিও তো 2-1 বার খেয়েছি। সে তার বিখ্যাত ওই চুলের মুঠি ধরে ডাউন করে পিঠে ডাস্টারের বাড়ি অনেকেই খেয়েছিল এবং আমিও খেয়েছিলাম, প্রদীপও খেয়েছিল। সেই সময় একটা মজার গল্প আছে, ওইটা একটু শুনতে চাই। সেই বাগুন্ডায় কি একটা অনুষ্ঠান হচ্ছিল, তোমার বন্ধু ছিল মনোরঞ্জন না কে, এবং তোমাদের যাওয়ার খুব ইচ্ছা হয়েছিল, কিন্তু তা সেই আমাদের করুণাবাবু আমাকে তো চিনতেনি। তা আর ওই লোকে ছেলেপিলে ছুটির দরখাস্ত দিলে সহজে ছুটি মিলত না। নিহাত দরকার পড়লে তখন হয়তো ছুটি দিতেন। তা আমি আর মনোরঞ্জন আমার সহপাঠী ছিল এবং মিলিটারিতে কাজ করে এখনো সে ভালোই আছে। এই বাগুন্ডা থেকে এখন ভেতরটারিতে বাড়ি টাড়ি করেছে। তা সে ঠিক করলাম যে কুস্তির লড়াই হবে এবং ঘোড়া টাঙানো হয়েছে। তা সমস্ত ক্লাস করে সেখানে গিয়ে তো কুস্তি শেষ হয়ে যায়। তখন ঠিক করা হলো যে মনোরঞ্জনকে বললাম যে আমি একটা পথ বদলেছি, তুই যেন না করিস না। দিয়ে আমি প্রথমেই একটা চিঠি লিখলাম, স্যার আমার খুব জ্বর আসিয়াছে, আমার খুব মানে কাঁপুনি দিয়া জ্বর হইতেছে, জ্বর আসিয়াছে বলে। খুব সেদিন রোদের তেজও ছিল, রোদে গিয়ে খানিক দাঁড়ালাম টিফিনের সময়। তার আগেই দরখাস্তটা লিখেছিলাম, স্যার আমি আর স্কুল ক্লাস করিতে পারিব না বলে, খুব জ্বর আসিয়াছে। তখন ওই মনোরঞ্জনকে বললাম, তুই রেডি হয়ে থাক, তোকে নিয়ে যাব। দিয়ে তারপরে ওই পেঁয়াজের গল্প ছিল নাকি? পেঁয়াজ দিয়েছিল ওই রোদে, তাতে দেহ খুব গরম হয়ে গেছে।
আচ্ছা। দিয়ে একবারে টাটকা টাটকা গিয়ে হেডমাস্টারকে বললাম যে স্যার, স্যার আমার জ্বর জ্বর হয়েছে স্যার, কাঁপছি। দিয়ে হেডমাস্টার মশাই বুকে হাত দিয়ে দেখলেন, হ্যাঁ সত্যি খুব গরম। হ্যাঁ, বললো তুই যাবি কি করে, হ্যাঁ, কার সঙ্গে যাবি? আমি বললাম স্যার মনোরঞ্জন আমার ক্লাসে পড়ে, মনোরঞ্জনের সঙ্গে যাব। ঠিক আছে, তুই মনোরঞ্জনের সঙ্গে চল যা বাড়ি। হ্যাঁ, আচ্ছা। দিয়ে তখন ও মনোরঞ্জনকে বললাম এইটুকু আস্তে আস্তে চ, যতক্ষণ পর্যন্ত স্কুল থেকে দেখা যায়, তারপরে দৌড় মারবো। তারপর তারপরে ও মনোরঞ্জনকে ধরে খুব যেন জ্বর হয়েছে এইভাবে হাঁটতে হাঁটতে যেই স্কুলের আড়ালে চলে গেলাম, তখনই ছুটতে আরম্ভ করলাম। হ্যাঁ, 3 ছুটে বাগুনটা চলে এলাম। হ্যাঁ, দিয়ে তারপরে সত্যি আমাদের মনের ইচ্ছা পূরণ হয়েছিল, হ্যাঁ। তবে একটা মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল। এরপর তুমি তো তোমার তো জেসিএম পার কৃষ্ণ গভর্নমেন্ট কলেজ, হ্যাঁ, ওখানে ওখানে বাংলা অনার্স নিয়ে পড়েছিলে। না অনার্স নিয়ে পড়িনি। আহ, এমনি আহ, গিয়ে অনার্স নিলে তাহলে একটা শিক্ষকের দরকার ছিল, আচ্ছা। সেই জন্যে আমাকে আহ, দুজন অন্তত টিচার বলেছিলেন, যে দুজন না 3জন টিচার, যে তুমি তো অনার্স নিতে পারতে। প্রথমে একদিন ইংরেজির টিচার, খুব ভালো টিচার, শশীভূষণ দাশগুপ্ত, তিনি লন্ডন ফেরত, লন্ডনে রিসার্চ করতে গিয়ে আহ, তিনি ঠকেছেন, আর রিসার্চ কপিটা ওই অন্য জন নিয়ে তাকে আর ফেরত দেন। তা তিনি ওই আমাদের টিউটোরিয়াল ক্লাস নিতেন, এবং বিভিন্ন কোনোদিন এসে, কোনোদিন সাবস্টেন্স, কোনোদিন পেশি, এইসব লিখতে দিতেন। তা আমার লেখাটা তার পছন্দ হয়েছিল, এবং তিনি বলতেন তুমি তো ইংরেজিতে অনার্স নিতে পারতি। তাই পয়সার বললাম জন্য যে, তোমার মানে আর্থিক ইয়ের জন্য। আমি বললাম যে না স্যার, ওই ওই নেওয়া হয়নি। আহ, তা আর্থিক ব্যাপারটা তার কাছে আর খোলাখুলি বললাম না। বলোনি, কিন্তু আসল জিনিস হচ্ছে আর্থিক আর্থিক আর ব্যাপারটা। সংস্কৃত, একদিন সংস্কৃত টিচার তিনি বললেন যে তুমি তো অনার্স নিতে পারতে, অনার্সে নাওনি কেন? তা গিয়ে আমি বললাম যে স্যার, আমার ওই মুখস্থ শক্তিটা একটু কম। সংস্কৃত অনার্স নিলে তো অনেক জিনিস মুখস্থ দরকার, আমি সাধারণত বানিয়ে লিখি। তা এইভাবে কেটে দিতাম আর কি। না, আমি যাবো এবারে অন্যদিকে আর কি। আমি বলছি যে দিয়ে পরেও পরবর্তীকালে ওই স্কুলে মাস্টারি করার সময় ওই প্রাইভেটে অনার্স পাস করেছিলাম, এবং এমইউ পাস করেছিলাম। MA পাস করেছি। আর তোমার তো বাড়ির মানে ইয়ে ছিল, দাদু মারা যাওয়ার পরে একটা সেখানে মানে তোমার কাকা জ্যাঠা, মানে আমার দাদু আর ওরা যেমন সাহায্য করেছিল, তেমনি আমি যতটুকু জানি কৃষ্ণনগরে তোমার দুই মামা, মামার বাড়ি থেকে একটা বিশাল একটা মামার সাহায্য বাড়ি করেছিল থেকে কলেজ জীবনটা আর কি। তো কলেজ জীবনে 4 বছর, এবং আমার ভাইও 3 বছর, তখন 3 বছর থাকতে হতো হায়ার সেকেন্ডারি পরে। 3 বছর এই মামার বাড়ি থেকে পড়াশোনা করেছি। মামারা না থাকলে আমাদের পড়াশোনা ওই মাধ্যমিকের পরেই স্টপ হয়ে যায়। তা এছাড়াও কৃষ্ণনগরের অধিবাসী, ওই চক্রবর্তী স্টোর্স, ওখানে আমার দিদিমা বলতাম, তিনি আমাকে ওই প্রতি মাসের মাইনেটা জোগাড় দিতেন। হ্যাঁ, তিনি বলতেন, এবং মাইনে প্রতি মাসে নিতে গিয়ে আবার মিষ্টিও, ভালো ভালো মিষ্টিও খাওয়াতেন। তা সেই তাদের কাছে আমি কৃতজ্ঞ, যথেষ্ট কৃতজ্ঞ। আমি তারপরে তোমার MA হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে MA করো তুমি।
না, এমএ তো প্রাইভেটে। প্রাইভেটে এমএ করেছিল? ওই না, কল্যাণীতে ছিলে না? কল্যাণীতে বিটি, বিটি করেছিলে কল্যাণীতে? ব্যাচেলর অফ ট্রেনিং, বিটিটা করেছিলে। বিটি করেছিলাম। সেখানে দিনগুলো বেশ ভালোই কেটেছে। এবার তোমার কর্মজীবনে যাওয়ার আগে যেটা জিজ্ঞেস করা হচ্ছে, যখন ধরো 1947 সাল স্বাধীনতা, যখন ভারতের মানে ভারত যখন স্বাধীন হয় আর কি, সেই সময়টা তোমার বয়সটা খুবই কম, 5 বছর মনে হয়, এখন 4.5-5। কোনো স্মৃতি মনে পড়ে ওই সময়টার? কোনো স্মৃতি? ওই সময় স্মৃতি মানে হিন্দু মুসলিম রাইট আরম্ভ হয়েছিল, এবং আমার বাবার উদ্যোগে ওই অনেক মানে আধানে ইট দোতলার ছাদে জড়ো করা হয়েছিল, যে যদি আক্রমণ হয় ওপর থেকে ইট ফেলা হবে। সেইটুকু মনে আছে। না, এমনি পতাকা উত্তোলন করেছিল, আনন্দ বিজয়োল্লাস, এমনি কোনো কিছু এরকম কিছু? না, সেটা হয়নি। তবে পরবর্তীকালে আমি যখন প্রাইমারিতে পড়ি, সেই সময় আমার কাকা একটু গান বাজনা জানতেন, এবং স্বদেশি গান বেশ ভালোই জানতেন, এবং আমাদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে, ওই স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস, নেতাজির জন্মদিনে এই দিন বেশ নগর পরিক্রমা করতেন, মানে গ্রাম পরিক্রমা করতেন। দিয়ে লোকে অনেক টাকা, চাল ইত্যাদি সব দিত। সেই পরের দিন সেগুলো বিক্রি করে বা টাকা দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা সব খাওয়া দাওয়া করত। আচ্ছা, সেই সময় বেথুয়া ডৌরি কেমন ছিল? আমাদের বেথুয়াটা কেমন ছিল তোমার ছোটবেলাকার? বেথুয়ার পড়তে অনেক এখনকার মতন ঘিঞ্জি ছিল না, খুব ফাঁকা ফাঁকা ছিল, এবং পাকা রাস্তাও ছিল না। আমি যখন 5-এ পড়ি তখনই পাকা রাস্তা শুরু হয়, 34 নম্বর জাতীয় সড়ক শুরু হয়, আর তার আগে পর্যন্ত কাঁচা রাস্তায় ছিল। এবং দুর্গাপুজো তখন 3-4টে ছিল। তখন আশেপাশের মানে গ্রাম বলতে বাগুন্ডা যেমন একটা মোটামুটি বর্ধিষ্ণু ছিল, তেমনি এইদিকে মনে হয় কাশিয়াডাঙ্গা, গোটপাড়া, এগুলো মনে হয় খুব বর্ধিষ্ণু গ্রাম ছিল না? কাশিয়াডাঙ্গা তে জমিদার বাড়ি ছিল, সেখানে অন্তত 3-4টে, সেখানেও 3-4টে দুর্গাপুজো হতো। ওই মাঝে মাঝে কাশিয়াডাঙ্গা যেতাম, আমার মেয়েজাটা মশাইয়ের বাড়িতে উঠতাম, এবং ওখানে দুর্গাপুজো দেখতাম। সেখানে তবে হেঁটে যেতে হতো, কোনো গাড়ি ঘোড়া ছিল না, মাটির রাস্তায়। বর্ষাকালে যেতে খুবই অসুবিধে হতো। তা সেখানে একটা মজার ঘটনা বলি। ওই দশমীর দিন সব নমস্কার করতে, প্রণাম করতে যেত গুরুজনদের। তখন হিন্দু পরিবার অনেক ছিল, তা সে ব্রাহ্মণ বলে কোনো কথা নেই। ওই নাড়ু, তখন মিষ্টি টিষ্টি দেওয়া হতো না, 2টো করে নাড়ু দেওয়া হতো। তা ওই সবাই নাড়ু রাখার, যারা ছেলেদের দুই পাশে 2টো পকেট থাকতো জামার, সব পকেটে ভরে নিত, আর মেয়েরা ওই ওই থলি করতো, ন্যাকড়ার থলি দিয়ে একবার এই দল বেঁধে বেরোতাম প্রণাম করতে। তা অনেকে বাড়ি বন্ধ করে দিত, দরজা দিয়ে দিত, যে অত নাড়ু পাবো কোথায়। দিয়ে বদমাইশ ছেলেরা ওই পাঁচির টোপকে গিয়ে দরজা খুলে দিত, হুড়ুম করে। সেটা একটা আনন্দ ছিল আর কি, যে আনন্দ ছিল, সেটা আমাদের ছোটবেলাতেও কিছুটা দেখেছি। না, ওই আমার একবার আমার ইরাদি বলে একটা মেয়েজারা মশাইয়ের একটা মেয়ে ছিল, যে অল্প বয়সে বিয়ে হওয়ার পরে অল্প বয়সেই মারা যান। তা সে তার নাড়ু, ওই প্রচুর নাড়ু ছিল। তা সে
ব্যাগটা কে চুরি করে নিয়েছে বা হারিয়ে গিয়েছে, সে তো কান্নাকাটি আরম্ভ করে দিল। তখন সবাই বললে ঠিক আছে, আমরা একটা দুটো করে নাড়ু তোমায় দিচ্ছি, তুমি এত কেঁদো না, বলে তাকে শান্ত করা হইলো আর কি। আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে যেটা হচ্ছে বাগুন্ডা তখন খুব ভালো, মানে একটা দল ছিল, মানে খেলাধুলো একটা একতা ছিল, এবং সেখানে তারা কবাডি খেলতে, তোমরা ফুটবল খেলতে যতদূর সম্ভব, এবং বিভিন্ন জায়গায় খেলতেও যেতে। বাগুন্ডার নাম ছিল তখন আর কি, বাগুন্ডাকে সবাই ভয় পেত সমস্ত গ্রামগুলো খেলা। বাগুন্ডার একতা ছিল, হিন্দু মুসলিম সবাই, মানে এখন যেটা বিচ্ছিন্ন মনে হয়, তখন হিন্দু মুসলিম সব একতা ছিল। এবং দূরের কোথাও যদি ফুটবলই হোক বা ওই কবাডি কবাডি বা হাডুডু হ্যাঁ ম্যাচ থাকতো, সেই দল বেঁধে সব যেত, হাতে আবার লাঠিও থাকতো, দিয়ে সবাই বাগুনটাকে ভয় করতো। তা বাগুনটা তো আমরা অনেক সময় ম্যাচ দিতাম, দিয়ে অনেকে ভয়ে আসতো না যে তোমরা মারবা। তা আমরা বলতাম আমরা খেলা দিয়েছি, আমরা মারবো কেন, ওখানে যেও তোমাদের কেউ মারতে পারবে না। তা তখন তারা আসতো এবং বিভিন্ন জায়গা, মানে খেলা শুনেছি, খেলা শেষের দিকে তো বাগুনটা হাঁটছে, শেষের দিকে মারামারি লাগিয়ে দিতে আর কি, যে বাগুনটা হাঁটছে, হাঁটতে দেওয়া যাবে না, এরকম একটা ব্যাপারটা আবার থাকতো। হ্যাঁ, এটা একবার একটা ঘটনা ঘটেছিল। ওই ওই শ্যামসুন্দর বলে একটা ছেলেকে হায়ার করেছিলাম কবাডি খেলার। তা সে এটা হাত দিলাম, ইয়ে সে মালুমগাছা, আমরা যেহেতু একটা দুর্ধর্ষ টিম, সেহেতু ওই মালুমগাছা আর ধনঞ্জয়পুরের মাঠে খেলাটা হয়েছিল, এবং চিচুড়িয়ার সঙ্গে খেলা ছিল। তা চিচুড়িয়া মুসলমান পাড়ার সঙ্গে, সেখানে ওই যে রেফারি ছিল সে ছিল মুসলিম। তা সেখানে ওই তাদের ভুল ত্রুটিগুলো ধরছেও না, আমাদের ধরছে। দিয়ে একজন গিয়ে সেখানে রেফারির গলা টিপি ধরলো, দিয়ে তুমি রেফারিগিরি করছো। আর সঙ্গে সঙ্গে একজন ধরার পরে সঙ্গে সঙ্গে লাঠি যাদের হাতে ছিল, লাঠি বসাতে লাগলো। সে দৌড়ে ভয়ে কোথায় চলে গেল তার ঠিক নেই। তখন আর খেলা হলো না, দিয়ে আমরা সোজা চলে এলাম। আর শ্যামসুন্দর সে একলাই পালিয়ে যে ছিল, তার হাতে লাঠি মেরেছিল, তার আঙুল একটা ভেঙে গিয়েছিল। তা শ্যামসুন্দর আবার আমার ছাত্র। তা সে মায়ের সাথে দেখা হতো, অনেকদিন দেখা হয়নি। তা সেই দেখলি সেই দৃশ্যটা মনে পড়ে। এবার কর্মজীবন, তোমার প্রথম মানে একদম কর্মজীবন যেটা শুরু হলো, তুমি তো টিউশন পড়াতে আর কি, ছাত্র অবস্থায় পড়তে পড়তে টিউশন পড়াতে, সেটা আমি যাচ্ছি না, কিন্তু তোমার এমনি স্কুল জীবন আর কি। স্কুল জীবন প্রথমে চিচুড়িয়া, তখন স্কুল ছিল না। একটি আমি আর সুধাংশু ভট্টাচার্য বলে চক্রবর্তী পাড়ার এক জামাই, সে আসামে ছিল, পরবর্তীকালে এসে উঠেছিল শ্বশুরবাড়ি। সেই দুইজন মিলে একটা স্কুল খুলেছিলাম। ওখানকার চিচুড়ের জনাব মন্ডল বলে এক ভদ্রলোকের বাড়ি, তিনি ছেড়ে দিয়েছিলেন, সেখানে স্কুল হতো। তা সেখানে 5-6 দিয়ে শুরু করেছিলাম আর কি। তা সামান্য বেতন, ওই ছাত্রদের বেতন থেকে যে টাকা পাওয়া যেত, সেইটাই ভাগ করে দুজনা নিতাম। তাছাড়া সবটাই নিতাম না, তখন স্কুলের কিছু খরচ ছিল, তো সেই খরচ বাদ দিয়ে
দুজনা খুব অল্প হুম। মানে পয়সা পেতাম আর কি। ওখানে ক বছর করেছিল? তো ওখানে মাত্র 7 মাস ছিলাম। আচ্ছা। 7 মাস পরে ভেতরেরই একদিন আমার ম্যানেজারের মশাই অশ্বিনী কুমার চট্টোপাধ্যায় হুম, তিনি বললেন যে ওখানে দুজন টিচার নেবে, একজন সায়েন্সের একজন আর্টস, হুম, তা তুই এটা দরখাস্ত কর। হুম, দিয়ে দরখাস্ত করে তখন তো কমিটি চাকরি দিত, দিয়ে পরে সেটা বোর্ড থেকে অনুমোদন আসতো আর কি। হুম, তা সেখানে চাকরি পেয়ে যায়। এবারে জেঠুর কথা, এই দাদুর কথা যখন উঠলো, আহ, অশ্বিনী কুমার চট্টোপাধ্যায় মানে দীর্ঘদিন জেসিএম এর শিক্ষক ছিলেন আর কি। দাদু মানে মানে মেজ দাদু আর কি। মেজ দাদু দীর্ঘদিন মানে কত বছর শিক্ষকতা করেছেন? উনি আমাদের ম্যানেজার মশাই অশ্বিনী কুমার চট্টোপাধ্যায় এবং শম্ভুচরণ ঘোষ হুম, দুজন ছিলেন ওই আহ, প্রতিষ্ঠাতা শিক্ষক আর কি। প্রতিষ্ঠাতা শিক্ষক। জেসিএম এর। হ্যাঁ, এশিয়ান। এবং উনি সারা জীবনই ওখানেই মানে শিক্ষকতা রিটায়ারমেন্ট পর্যন্ত করেছেন। ওখানেই ছিলেন। এবং আমার সঙ্গেও আমি তো ছাত্রাবস্থায় দেখেছি, এবং আমার সঙ্গেও বছর 2-3 মাস্টারি করেছিলেন, একসঙ্গে মাস্টারি করেছি। তারপরে তিনি রিটায়ার করেন। মেজ দাদু তো ছিলেন, তোমার সঙ্গেও শিক্ষক করেছেন। তুমি ছাত্র হিসাবেও শিক্ষক হিসেবে পেয়েছো, আবার তোমার সহকর্মী হিসেবে পেয়েছো। কিন্তু মানে দাদু মানে তোমার বাবা আর কি, উনিও কিছুদিন শিক্ষকতা করেছিলেন, খুব অল্প হ্যাঁ, কিছুদিন ওখানে। উনি ওই তো বললাম 6.5 বছর বয়স যখন আমার, তখন তখন কি তিনি দাদু ওইখানেই ছিলেন? ডবল জেসিএম এ ছিলেন? নিউমোনিয়া। হ্যাঁ, আগে অন্যত্র মুজফ্ফরপুরে হুম, চিনির কলে কাজ করতেন। তারপরে মুজফ্ফরপুর 1934 সালে বিরাট ভূমিকম্প হয়, হুম, 3টে দ্বার ভাঙা, মুজফ্ফরপুর এবং মানে রিটায়ারমেন্টের সময় দাদু জেসিএম এর শিক্ষক 3টে ছিলেন। জেলায়। তা সেখানে প্রচন্ড ভূমিকম্পে লাফ দিয়ে পড়ে একটা পায়ে আহ, ক্ষতিগ্রস্ত হয়েছিল। দিয়ে পরে ঠিক হয়ে গিয়েছিল অবশ্য। তারপরে এসে যে সিমে শিক্ষকতা করে। শিক্ষকতা করতে হবে। হ্যাঁ। তাহলে তুমি যখন শিক্ষকতায় ঢুকলে জেসিএম আর কি, তখন হেডমাস্টারটা কি ছিলেন? অতুল বাবু না, তো ও যে সিমে শিক্ষক হিসেবে? হ্যাঁ, শিক্ষক। হ্যাঁ, তখন অতুল চন্দ্র চক্রবর্তী। অতুল বাবু ছিলেন শিক্ষক, প্রধান শিক্ষক, আর প্রভাস বাবু সহকারী ও প্রধান তো শিক্ষক পরে আসেন। পরে আসেন। আহ, প্রথমে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন চারুপদ পাল। আচ্ছা। আহ, তিনি এক পায়ে একটু ডিফেক্ট ছিল, হুম, লাঠি নিয়ে চলতেন। তা অঙ্কের টিচার ছিলেন, তার কাছে আমরা শিক্ষা পেয়েছি, অঙ্কে ক্লাস করেছি। এবার এবং ওইখান থেকে হ্যাঁ, তোমার 39 সাড়ে 39 বছর একটানা তুমি জেসিএম এর শিক্ষক হিসেবে ছিলে। সেই সময় তো তুমি মানে শিক্ষক হিসেবে পেয়েছো, যাদের আমরা পড়েছি। প্রভুবাবু ছিলেন তোমার শিক্ষক, একদম সেখানকার শিক্ষকদের মধ্যে তোমাকে পড়িয়েওছেন, আবার তোমার শিক্ষক হিসেবে সহকর্মী হিসেবে ছিলেন প্রবোধবাবু। সেখানকার শিক্ষকদের মধ্যে প্রবোধবাবু ছিলেন। বয়স্ক শিক্ষক মনমোহন দাস বলে রেজিনগরের এক শিক্ষক ছিলেন। করুণাবাবু হেডমাস্টার মশাই ছিলেন। তারপরে না, অরুণবাবু হেডমাস্টার তোমার ছাত্র অবস্থায়, হ্যাঁ, একদম শিক্ষক ও হিসেবে শিক্ষক জানতো। অবস্থা, তখন অতুলবাবু ছিলেন আর কি। হ্যাঁ, শিক্ষক অবস্থায় পেয়েছি যতীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি ইংরেজি বাংলা দুই বেশ ভালো জ্ঞান ছিল, পণ্ডিত মানুষ। আবার চক্রবাণী বন্দ্যোপাধ্যায় সংস্কৃত পণ্ডিত ছিলেন। তারপরে প্রৌদবাবু ছিলেন। তারপরে আহ, ওই বিষ্ণুবাবু ছিলেন, বিষ্ণু চক্রবাণী চক্রবর্তী ছিলেন। পণ্ডিতবাবু চক্রবাণী চক্রবাণী বন্দ্যোপাধ্যায়, চক্রবাণী বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় পণ্ডিত মশাই ছিলেন। তারপরে পণ্ডিত মশাই বলি আমরা পরিচয় তারপরে সবাই করেছি। ভগীরথ বাবু ছিলেন।
তা মিলন বাবু আমরা যখন এইটি পড়ি তখন কাসেমের দাদা মিলন বিশ্বাস তিনি ছিলেন, তিনি জয়েন করলেন। মানে তোমার তারপরে তারপরে আর ছাত্র হিসাবে আমি আর সৌরিশ বাবু ছিলেন। সৌরিশ বাবু আমরা 6 মাস আগে ঢুকেছিলেন। আর আমি ছিলাম ছাত্র হিসেবে। পরবর্তীকালে আমাদের ছাত্র আবার সুশান্ত সুশান্ত বাবু তোমার ছাত্র ছিলেন। সুশান্ত 6th আমি যখন ঢুকি স্কুলে জয়েন করি তখন সুশান্ত 6-এ পড়ে। মানে সুশান্ত বাবুকে বৌদ্ধবাবুর ক্ষেত্রে যেটা হয়েছিল যে তুমি মানে শিক্ষক হিসেবে পেয়েছিলে, আবার সহকর্মী হিসেবে বৌদ্ধবাবুকে পেয়েছিলে। সুশান্ত বাবুর ক্ষেত্রে উল্টোটা, সুশান্ত বাবুকে তুমি পড়িয়েছো, আবার সুশান্ত বাবু এসে একই সঙ্গে তোমার সঙ্গে একই সঙ্গে শিক্ষকতা করেছেন আর কি। তা সেই সময় যে মানুষটার কথা জেসিএম এর কখনো ভুলবেন আমার, মানে প্রধান শিক্ষক হিসেবে তো অতুলবাবু ছিলেন, প্রভাসবাবু ছিলেন, কিন্তু সম্পাদক হিসেবে যার নামটা সবসময় থেকে যাবে জেসিএম যতদিন জেসিএম এর সঙ্গে, মহাদেব চন্দ্র ভট্টাচার্য আর কি। এই নামটা মানে একদম জল জল করবে আর কি সবসময় আর কি। মহাদেব বাবু সম্বন্ধে যদি কিছু বলো আর কি, মানে সম্পাদক হিসেবে ওনার অবদান বিরাট আর কি। তিনি আগে একটা ইংলিশ কোম্পানিতে কাজ করতেন আর কি। আর তারপর রিটায়ার করার পর জেসিএমই ছিল তার ধ্যান জ্ঞান। কোনো বিল্ডিং তৈরি হলে সারাদিন করে থাকতেন। তার ফলে বাড়িতে একটু অশান্তিও হতো, কিন্তু তিনি ওই স্কুল অন্তঃপ্রাণ ছিল এবং তার আমলেই আমি মাস্টারিটা পাই। এবং ওই আমাদের সঙ্গে অনেক সময় ফিস্ট করতেও যেতেন এবং খাওয়া দাওয়া বেশ পছন্দ করতেন আর কি। একবার মায়াপুরে ফিস্ট করতে গিয়েছিলাম, সেখানে আমরা সবাই দু তিনটে করে চপ মুড়ির সঙ্গে নিলাম, আর উনি 8টা চপ খেলেন। সবাই বারণ করলো যে এত খাবেন না, বললো কি হবে, দিয়ে 8টা বড় বড় চপ খেলেন। মানে বেশ খাই হিসেবে তার নাম ডাক ছিল। তারপরে এই ভাগীরথী ট্রেনটা থামতো না আগে বেতরবাড়িতে, তার নেতৃত্বে সব ট্রেন রোকো আন্দোলন করে সেই ভাগীরথীকে থামানো হলো বেতরবাড়িতে। তারপর থেকে বেতরবাড়িতে থামছেন। মানে সমাজকর্মী হিসেবে সত্যি ভালো ছিলেন। জেসিএমকে খুবই ভালোবাসতেন আর কি সম্পাদক হিসেবে, যেটা মানে বর্তমানে ওইভাবে দেখা যায় না, মানে মহাদেব বাবুর মতো। তারপরে এসছে হরিনারায়ণ বাবু, এসেছিলেন খুবই নিঃস্বার্থ ভাবে তিনি কাজ করে গিয়েছেন। কোনোদিন ওই স্কুলের কিসে উন্নতি হবে তার জন্য তার সবসময় চেষ্টা ছিল। ওনার পরে যেমন আমি সবার নাম জানি না, হরিনারায়ণ দে মহাশয় ছিলেন, তিনিও খুব অ্যাক্টিভ ছিলেন আর কি, জেসিএমকে ভালোবাসতেন। মানে তিনি স্কুলকে খুবই ভালোবাসতেন এবং হরিনারায়ণ দে আরো অন্য স্কুলের সঙ্গেও জড়িত ছিলেন, লাইব্রেরির সঙ্গেও জড়িত ছিলেন এবং স্কুলেও অনেক কাজ করেছেন। তার আমলেও স্কুলের অনেক বিল্ডিং তৈরি হয়েছে। তোমার এমনি তোমার যে এত বছরের দীর্ঘ বছরের যে শিক্ষকতা আর কি জেসিএম, কোনো উল্লেখযোগ্য ঘটনা বা কোনো স্মরণীয় ঘটনা কি তোমার মনে পড়ে? স্মরণীয় ঘটনা জেসিএম আমি যত জানি আমার দুই জেঠু ছিলেন আর কি, কানাই জেঠু কানাই চন্দ্র চট্টোপাধ্যায় এবং চন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন আর কি। মানে ওনারা আমাদের আমি ওই হরিকান্ত সরকারের যখন হরিকান্ত সরকার যখন হেডমাস্টার মশাই ছিলেন
শেষের দিকে। সেই সময় কমিটি তো 3 বার ছিলাম। হুম, তা এবং হরিকান্ত বাবু আমাকে খুব বিশ্বাস করতেন, এবং আমাকে পাশে নিয়ে বসতেন মিটিং, হুম, এবং আমার কে দিয়ে অনেক সময় লেখাতেন, বা কেউ কিছু বললে সেটা নকল করার জন্য আমাকে বলতেন। তার মাঝে আবার সুকুমার বাবু ছিলেন, মানে মানে অতুল বাবু পরে মানে সুকান্ত বাবু, সুকুমার বাবু এসেছিলেন। অতুল বাবু রিটায়ারমেন্ট বাবুর সঙ্গে প্রবোধ বাবু 2-3 ক্ষেপ ওই দায়িত্বে ছিলেন। দায়িত্বে ছিলেন, হেডমাস্টার দায়িত্বে। তারপর সুকুমার বাবু আসেন। তারপরে সুকুমার বাবু অনেকদিন ছিলেন। তারপরে মানে তরুণ বাবু মনে হয় ছিলেন না দায়িত্বে। তারপরে হরিকান্ত বাবু ছিলেন। তোমার হরিকান্ত বাবুর পরে তারপরে ওই তরুণ বাবু। মানে তোমার রিটায়ারমেন্টের সময় হরিকান্ত বাবু ছিলেন আর কি। হ্যাঁ, মানে তরুণ বাবুকে তুমি তরুণ বাবু তোমার পরে আর কি, তুমি রিটায়ারমেন্টের পরে তরুণ বাবু দায়িত্ব নিয়েছিলেন। তরুণ বাবু আর এমনি কোনো ঘটনা ধরো তোমার এমনি জীবনের আর ওর কোনো অন্য কোনো ঘটনা, আমি বলছি জেসিএম ছাড়াও তো বিভিন্ন ঘটনা আছে, যে বেথরডি কেন্দ্রিক, বেথর মানে যাতায়াত ব্যবস্থাটা তখন কেমন ছিল, একটুখানি যদি বলো আর কি। বা ওই তোমরা যখন স্কুল লাইফে, একদম স্কুল লাইফে যখন জেসিএম থেকে বাড়ি থেকে জেসিএম এ যাতায়াত করতে, তখন মানে হেঁটে হেঁটেই যাতায়াত করতে না বর্ষাকালে? স্কুল লাইফে আমাদের ওই স্কুল পর্যন্ত 3 মাইল পথ, পুরো 3 মাইল পথ ছিল। হুম, যাতায়াত আমরা হেঁটেই করতাম, তখন কোনো যানবাহন ছিল না। হুম, আর যানবাহন থাকলেও অত পয়সা ছিল না যে যানবাহনে কিছু চড়ে আসবে। মানে তখন হেঁটে হেঁটেই সবাই যাতায়াত করতে, সবাই হেঁটেই আসতাম। মানে একটা তো বর্ষাকালে ওই বেথরডি মাঠ তখন ফাঁকা ছিল, এখন যেমন সব বিল্ডিং হয়ে গিয়েছে, হুম, তখন ছিল পুরো ফাঁকা, ফাঁকা। আর দুদিকে নয়নজলি ছিল। হুম, তা নয়নজলি বর্ষায়, বর্ষায় আমাদের ওই বাড়ি থেকে একটা গামছা নিয়ে আসতে হতো, ওই প্যান্ট খুলে ওই ব্যাগে নিয়ে, প্যান্ট জামা খুলে ব্যাগে নিয়ে ওই গামছা পরে জল পার হতে হতো। হ্যাঁ, তা সেখানে একটা আহ, ইয়ে মজার ঘটনা, যে মজার বা দুঃখেরও বলতে পারা যায়, যে ওই চণ্ডীপুরের বীরেন গাঙ্গুলি সে আমাদের সঙ্গে আসতেন। তা ওই গিয়ে হঠাৎ দেখছি জলে রাস্তায় আস্তে আস্তে হঠাৎ দেখছি হিরিন কোথায় গেল। তারপরে দেখছি হিরেন পাশের নয়নজলি থেকে ভেসে উঠছে। হ্যাঁ, হ্যাঁ, ভেসে উঠছে। তারপরে সে পা পিছলে ওই নয়নজলিতে পড়ে গিয়েছে। তখন এমনি রাস্তায় জল, হুম, অন্তত হাঁটুর ওপরে জল, তার উপরে নয়নজলির গর্ত, সেখানে অনেক অনেক জল। সে পিছলে পড়ে তার জামা কাপড় তো ভিজেছি, বইগুলো ভিজে গিয়েছে। তখন সে উঠে, পাড়াগাঁয়ের ছেলে তো সাঁতার সবাই জানতো। তা ওই তখন সে আর কি করবে, বাড়ি ফিরে গেল। হুম, আর আমার একবার হয়েছিল, ওই স্কুলের সম্মুখে দুটো লম্বা লম্বা গর্ত ছিল। বর্ষাকালে একদিন খুব বর্ষা, তা আমি ওই দুটো গর্তের মাঝখান দিয়ে রাস্তা ছিল, পা পিছলে গর্তে পড়ে গিয়েছিলাম। হুম, দিয়ে সব জামা কাপড় সব ভিজে গিয়েছিল। তাই প্রবোধবাবু দেখে ফেলেছিলেন। তো প্রবোধবাবু দেখে, প্রবোধবাবুর ভাই সুনীলের সঙ্গে আমি একসঙ্গে পড়াশোনা করতাম। সুনীল ভালো ছেলে ছিল। তা প্রবোধবাবু থেকে বললো, এই সন্তোষ, তুই বাড়ি যাবি না? তখন 6-এ পড়তাম। তুই বাড়ি যাবি না, ওই হোস্টেলে যা। হোস্টেলে তখন থাকতেন তারা। আচ্ছা, হোস্টেলে যা, গিয়ে সুনীলের জামা কাপড় আছে তোর ওগুলো সব মেলে দিয়ে আয়, দিয়ে সুনীলের জামা কাপড় পরে, জামা প্যান্ট পরে স্কুলে আয়। তখন তার কথা মতন তাই করলাম। দিয়ে যাওয়ার সময় আবার ওই
ইয়ে আহ, সেগুলো আমার প্যান্ট জামা পরে আবার বাড়ি গেলাম। তখন এইভাবে তখন একটা দরদ ছিল। হ্যাঁ, সেই প্রবোধ বাবু আজও বেঁচে আছেন। আহ, আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই। তাদের কথা কি বলবো। তবে একবার প্রবোধ বাবু ওই ক্লাস 5-এ যখন পড়ি, ছেলেরা খুব হইচই করছে, তা দিয়ে প্রবোধ রেখে গিয়ে ফ্রেশের ক্লাস ছিল, বললো তোদের 5টা পর্যন্ত আজকে রাখছি। দিয়ে আমাদের ছুটি দিচ্ছেন না, সব সব ছেলেরা বাড়ি চলে গেল, আমাদের ছুটি দিচ্ছেন না। তখন মনমোহন দাস মশাই তিনি ছিলেন, তিনি এসে প্রৌধকে অনুরোধ করলেন, বাচ্চা কাচ্চা ওরা ভুল করে ফেলেছে, ছেড়ে দেন, ছেড়ে দেন। তখন তার কথা, সিনিয়র টিচার তার কথা শুনে প্রৌধ আমাদের ছেড়ে দিলেন। আমরা ওই মনমোহন বাবুকে মনে মনে থ্যাংক ইউ দিয়ে বাড়ি চলে এলাম। বাগুন্ডার বাড়িটা তো বেশিরভাগটা তোমার হাতে তৈরি, তোমার মানে চাকরি জীবনের পরে কিছুটা ছিল, সামান্য কিছুটা ছিল, পরে না, নিজে করেছো। বাড়ি ছিল পুরনো দোতলা বাড়ি। তা ওই বাড়িটা সম্পূর্ণ আমি আর আমার দাদা, আমি আর্থিক দিক দিয়ে আমি, আর ফার্নির দিক থেকে আমার দাদা প্রয়াসে এই বাড়িটা হয়েছিল। এখনকার যে বাড়িটা আর কি। তারপর তখন বেথুয়ায় আসা হচ্ছে আমার, তাও আমি যখন একদম ছোট, মনে হয় 1-2 বছর বয়স, তখন বেথুয়ায় আস্তে আস্তে মানে যাতায়াতের অসুবিধার জন্য, বিভিন্ন চিকিৎসার জন্য এখানে আমার অসুখ বিসুখ, তখন অসুখ করেছিল, ডাক্তারের অসুবিধে, সেই জন্য আরো বেথুয়াইতে আসা। এবং ওখান থেকে ওখানটা থেকে 10 বছর মাস্টারি করেছিলাম, কিন্তু তারপরে আর ওই ডাক্তারের অসুবিধার জন্য বাধ্য হয়ে ভেতরে চলে আসতে হলো আর কি। তোমাদের এই বিয়ে যে কঠিন সময়ে যে মানুষগুলোর কথা এলো, কাকা জেঠু, তোমার কাকা জেঠু, মামাদা, এবং তারপরে পাশাপাশি একজন নাম আমার মনে হয় না করলি না, সেটা যে বড় পিসমশাই, এমন হয় বড় পিসমশাই, মানে পিসিমার বিয়ে হয়ে গেছিল, পিসমশাইয়ের সময়টা তোমাদের মানে ফ্যামিলিকে ভীষণভাবে সাহায্য করেছিলেন আমার মনে হয়। হ্যাঁ, ইয়ে বড় জামাইবাবু জন্য আমি ওই চাকরির খোঁজে যখন কোনোটাই হয়নি, টিচারের মাস্টারি হয়নি, আর তার আগে ওই পাস করার পরই ওই প্রায় 16 দিন ইয়েতে এই বার্নপুরে ছিলাম, যে ওখানে ফ্যাক্টরিতে দুজন লোক নেওয়া হবে, সেই কম্পালসারি ডিপোজিট স্কিম ওই দুজন লোক নেওয়া হবে। তা সেখানে আমরা নাকি পরীক্ষা দিয়েছিলাম, আমি আর আরেকটি ছেলে চান্স পেয়েছিলাম, এবং কিন্তু হয়তো একদিন পরই জয়েন করব, কিন্তু পরের দিনই খবর এলো যে না, কম্পালসারি ডিপোজিট স্কিম এখন বানচাল করা হলো, ওখানে কোনো লোক নেওয়া হবে না। তখন বাধ্য হয়ে আবার বাড়ি ফিরে এলাম। নাহলে এমনি ইয়ে বড় জামাইবাবু বড়দি অনেক সময় আমাদের সাহায্য করেছেন, এছাড়াও তাদের উপকার কোনোদিনই ভুলবো না। সেই সময়টা তো খুব কঠিন সময় ছিল। যাক, 2002-এ তুমি রিটায়ার করলে যে সেম থেকে, 2003-এ রিটায়ার করলে, 2003-এর ফেব্রুয়ারিতে তুমি রিটায়ার করলে। আজ অন্য রকমের একটু আড্ডা হলো, বাবার কাছ থেকে এমন কিছু গল্প শুনলাম যেগুলো ছেলে হয়েও আমি সবটা জানতাম না, সেগুলো জানলাম, শুনলাম, সমৃদ্ধ হলাম। পরবর্তীতে আবার কাউকে নিয়ে আসবো আমার এই আড্ডার আসরে। আজকে এই পর্যন্ত, নমস্কার।